বাংলাদেশে জাতীয় নির্বাচন আর মাত্র কয়েক সপ্তাহ দূরে। 12ই ফেব্রুয়ারি এই একটা তারিখের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। কিন্তু এই নির্বাচনের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সামনে উঠে এসেছে এক গভীর প্রশ্ন। এই নির্বাচন কি হবে মানবাধিকার, আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতার ভিত্তিতে, নাকি অতীতের মতোই ভয়, দমন আর অনাস্থার মধ্যে দিয়ে দেশ এগোবে ভোটের দিকে? আর এই সময় একটা খোলা চিঠি পাঠিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। চিঠিতে পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। চিঠিতে স্বাক্ষর করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালামার্ড। আর এই চিঠিতে বলা হয়েছে নির্বাচনের আগের এই কয়েক সপ্তাহ বাংলাদেশের জন্য একটা নির্ণায়ক পরীক্ষা। অন্তর্বর্তী সরকার কি আদৌ মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি নিজেদের আন্তর্জাতিক দায়বদ্ধতা পালন করবে? অ্যামনেস্টি স্পষ্ট ভাষায় বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার সময় একটা বিরল সুযোগ পেয়েছিল। একটা সুযোগ অতীতের মানবাধিকার লঙ্ঘনের ধারা থেকে সরে আসার, একটা সুযোগ রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে ভেঙে পড়া আস্থা পুনরুদ্ধার করার। কিন্তু অ্যামনেস্টির মতে এই সুযোগ এখনো পুরোপুরি কাজে লাগানো হয়নি। বরং নির্বাচনের আগে আগে যে ঘটনাগুলো ঘটেছে তা গভীর উদ্বেগ তৈরি করেছে। চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে 2025 সালের 18ই ডিসেম্বরের ঘটনা। সেদিন নিহত হয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই জানের শেষের ঘটনার পর দেশ জুড়ে শুরু হয়েছে সহিংসতা। অ্যামনেস্টির অভিযোগ, এই সহিংসতার পর অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া ছিল অপর্যাপ্ত এবং বিলম্বিত। সেদিনই আগুন দেওয়া হয় দেশের শীর্ষ দুটো সংবাদপত্র, দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর কার্যালয়ে। হয়রানি শিকার হন সম্পাদক নুরুল কবির। ধ্বংস করা হয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ছায়ানট, উদীচী শিল্পী গোষ্ঠীর স্থাপনা। অ্যামনেস্টির ভাষায় এগুলো ছিল সংগঠিত জনতার হামলা, যেখানে মত প্রকাশের স্বাধীনতাকেই টার্গেট করা হয়েছিল। ঠিক একই দিনে আরেকটা ভয়াবহ ঘটনা। একজন হিন্দু নাগরিক দীপুচন্দ্র দাস, যিনি পেশায় একজন কাপড় কারখানা শ্রমিক, তাকে পিটিয়ে জানে শেষ করে গাছে বেঁধে জ্বালিয়ে দেওয়া হয়। দীপুচন্দ্র দাসের বিরুদ্ধে অভিযোগ ছিল ধর্মীয় অবমাননা। আইন নিজের হাতে তুলে নেবার সংখ্যালঘু পরিচয়ের কারণে জীবন হারানো। এই ঘটনাকেও গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছে অ্যামনেস্টি। সংস্থাটির বক্তব্য, রাষ্ট্রের দায়িত্ব শুধু ঘটনার পর মামলা করা নয়, এই ধরনের সহিংসতা প্রথম থেকে প্রতিরোধ করা। অ্যামনেস্টির চিঠিতে আরও একটা গুরুতর অভিযোগ, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে সন্ত্রাস বিরোধী আইন অর্থাৎ অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট ব্যবহার করা হচ্ছে সাংবাদিক এবং সমালোচকদের বিরুদ্ধে। সংস্থাটি বলছে এই আইনটার অপব্যবহার ক্রমেই উদ্বেগজনক আকার নিচ্ছে। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে দুজন সাংবাদিকের নাম। 2025 সালের অগাস্টে গ্রেফতার করা হয় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে। অভিযোগ, অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র। এর কয়েক মাস পর 2025 সালের ডিসেম্বরে গ্রেফতার হন সাংবাদিক আনিস আলমগীর। তার বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের পক্ষে প্রোপাগান্ডা ছড়ানো। অ্যামনেস্টি বলছে এই দুই গ্রেফতারি ছিল ইচ্ছেমতো ও বেআইনি। এগুলো সরাসরি লঙ্ঘন করেছে মত প্রকাশের স্বাধীনতা এবং সংগঠনের অধিকারের। অ্যামনেস্টি স্পষ্ট করে বলছে, নির্বাচনের সময় সাংবাদিক, নাগরিক, রাজনৈতিক কর্মী এবং মানবাধিকার কর্মীরা ভয় ছাড়া কথা বলতে পারবেন, এটাই গণতন্ত্রের মূল শর্ত। কালামার্ডের ভাষায়, শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করার জন্য কারো জীবন হুমকির মুখে পড়া উচিত নয়। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে এখনও অনলাইন ও অফলাইনে মত প্রকাশ করলে গ্রেফতার, হামলা বা হয়রানির আশঙ্কা থেকে যায়। অ্যামনেস্টি মনে করিয়ে দিচ্ছে, বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একাধিক মানবাধিকার চুক্তির স্বাক্ষরকারী। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকার সনদ অর্থাৎ ICCPR। এই সনদ অনুযায়ী মত প্রকাশ, সমাবেশ, সংগঠনের স্বাধীনতা রাষ্ট্রকে নিশ্চিত করতেই হবে। কিন্তু অ্যামনেস্টির অভিযোগ, আইনে স্বাক্ষর করলেও বাস্তবে তার প্রতিফলন নেই। বরং এই অধিকারগুলোর ওপর অবৈধ নিয়ন্ত্রণ নির্বাচনী প্রক্রিয়াকে বিকৃত করছে। জনগণের অংশগ্রহণ কমছে, রাষ্ট্রের ওপর আস্থা কমছে। এই প্রেক্ষাপটে অ্যামনেস্টি শুধু বর্তমান অন্তর্বর্তী সরকারকেই নয়, ভবিষ্যতে নির্বাচিত সরকারকেও কঠোর বার্তা দিয়েছে। সোমবার প্রকাশিত একটা বিস্তারিত প্রতিবেদনে সংস্থাটা বলেছে, বাংলাদেশে প্রয়োজন ব্যাপক মানবাধিকার সংস্কার। নির্বাচনের আগেই এই সংস্কারের দিক নির্দেশনা পরিষ্কার করা জরুরি। প্রথমেই মত প্রকাশের স্বাধীনতা। অ্যামনেস্টির মতে, সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সের একাধিক ধারা সরাসরি বাক স্বাধীনতার পরিপন্থী, বিশেষ করে মানহানি এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত সংক্রান্ত ধারা। এই আইন ব্যবহার করে সাংবাদিক এবং অ্যাক্টিভিস্টদের চাপের মুখে রাখা হচ্ছে বলে অভিযোগ। সংস্থাটি বলছে, এই আইন সংশোধন না করলে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব। দ্বিতীয় বড় বিষয়ে জবাবদিহি ও বিচার। অ্যামনেস্টির মতে, বাংলাদেশের বিচার ব্যবস্থা একটা গভীর আস্থার সংকট রয়েছে। বছরের পর বছর রাজনৈতিক প্রভাব, গুম, হেফাজতে মৃত্যু, নির্যাতন, এই সব অভিযোগের সঠিক তদন্ত হয়নি। সংস্থাটি দাবি করছে 2024 সালে আন্দোলনের সময় ঘটিত মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন তদন্ত করতে হবে। শুধু তাই নয়, 2010-এর আগের ঘটনাগুলোকেও তদন্তের আওতায় আনতে হবে।
এক্ষেত্রে জাতিসংঘের বিশেষ দূতাবাসের বিশেষ দূতদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেবার আহ্বান জানানো হয়েছে। তৃতীয়ত, আদিবাসী এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার। অ্যামনেস্টি বলছে এই জনগোষ্ঠীগুলো এখনও সংস্কার প্রক্রিয়ায় প্রান্তিক অবস্থায়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। সংখ্যালঘুদের ওপর অগ্নিসংযোগ এবং জনতার হামলার সঠিক তদন্ত ও বিচার চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারি চাকরি এবং উচ্চশিক্ষায় সংখ্যালঘু প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এরপর আসে নারীর অধিকার। অ্যামনেস্টির তথ্য অনুযায়ী 2026 সালের শুরুতে নির্বাচনে অংশ নেওয়া 51টা রাজনৈতিক দলের মধ্যে 30টা দলই একজন নারী প্রার্থীও দেয়নি। আইন থাকলেও নারীর বিরুদ্ধে সহিংসতা কমছে না। সংস্থাটি বলছে শিশুবিবাহ রোধে আরও কঠোর পদক্ষেপ দরকার। বৈবাহিক শারীরিক নির্যাতনকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং উত্তরাধিকার আইনে নারীর অধিকার নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। শ্রমিক অধিকার নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি। বিশেষ করে গার্মেন্টস শিল্পে শ্রমিকদের অবস্থা ন্যূনতম মজুরি জীবনযাত্রার খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কর্মক্ষেত্রে সহিংসতা হয়রানি বন্ধে আইএলও কনভেনশন 190 অনুসমর্থনের আহ্বান জানানো হয়েছে। অস্থায়ী এবং বাড়িভিত্তিক শ্রমিকদের আইনি সুরক্ষা দেবার কথাও বলা হয়েছে। বিশ্বের সবথেকে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটা হচ্ছে বাংলাদেশ। অ্যামনেস্টি বলছে জলবায়ু নীতির সঙ্গে মানবাধিকার যুক্ত করা জরুরি। দলিত স্যানিটেশন কর্মীদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেবার আহ্বান জানানো হয়েছে। উপকূলীয় এলাকায় ডিসেন্ট্রালাইজড ক্লাইমেট ফান্ড গঠনের সুপারিশ করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থী সুরক্ষা নিয়েও অ্যামনেস্টি সতর্ক। বাংলাদেশে থাকা 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা শিক্ষা, জীবিকা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনোভাবে জোরপূর্বক প্রত্যাবাসন নয়, একথা স্পষ্টভাবে বলা হয়েছে। অ্যামনেস্টি আবারও জানে শেষ করে দেবার সরকারি স্থগিতাদেশের দাবি জানিয়েছে। বিশেষ আদালত এবং অনুপস্থিতিতে দেওয়া জানে শেষ করে দেওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে ভোট হবে 12 ফেব্রুয়ারি, কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে অ্যামনেস্টির সুপারিশের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। অ্যামনেস্টির শেষ কথা পরিষ্কার, নির্বাচনের আগে এই সময় শুধু একটা প্রশাসনিক পর্যায়ে নয়, এটা বাংলাদেশের ভবিষ্যৎ মানবাধিকার যাত্রার দিক নির্দেশ করে দেবে। এই মুহূর্তে নেওয়া সিদ্ধান্তই নির্ধারণ করবে বাংলাদেশ কি ভয়মুক্ত গণতন্ত্রের পথে হাঁটবে নাকি পুরনো চক্রে আটকে থাকবে, এবং এই পরীক্ষার ফল ইতিহাস মনে রাখবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।